কি ঘটবে যদি ইরান ও ইসরায়েল আবারও যুদ্ধে জড়ায়? কারণ আন্তর্জাতিক বিশ্লেষকরা এরই মধ্যে জানিয়েছেন যে কোনো সময় শুরু হতে পারে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের তুমুল যুদ্ধ। কিন্তু কে শুরু করবে এবারের যুদ্ধ? ইসরায়েল কি আবারও পশ্চিমাদের উস্কানিতে পা দেবে? সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রয়েছে, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সময় ইরানকে প্রতারিত করতে পারেন, যার মাধ্যমে শুরু হবে দুই পক্ষের তুমুল যুদ্ধ। এমনটি জানিয়ে যুক্তরাষ্ট্রের সাউথ অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক নাদের এন্তেসার বলেন, নেতানিয়াহু ইরানের সাথে উত্তেজনা বাড়াতে চায়। ইসরায়েল যে ধরনের প্রস্তুতি নিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে পরবর্তী যুদ্ধের কৌশল সাজাচ্ছে ইহুদিবাদীরা। যদিও ইরানের বিশ্বাস ইসরায়েল আর তেহরানের উপর হামলা চালাবে না। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাবনাককে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন এই বিশ্লেষক। প্রশ্ন হলো, ইসরায়েল সত্যি সত্যি ইরানে হামলা চালালে নেতানিয়াহুকে কিভাবে প্রতিহত করবে তেহরান? জুন মাসের 12 দিনের যুদ্ধের তুলনায় নতুন সংঘাতের জন্য ইরান আরও বেশি প্রস্তুতি নিয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যদি আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন তাহলে কেউ আক্রমণ করার সাহস পাবে না। তবে প্রস্তুত থাকার অর্থ এই নয় যে আমরা যুদ্ধের আশা করছি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এদিকে ইরানের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ। তার দাবি, ইরানি নাকি এবার প্রথমে হামলা চালাবে ইসরায়েলে। তেহরান অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নত করছে জানিয়ে ড্যানি বলেন, ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনার প্রতি মনোযোগী, আর ইসরায়েল সংঘাত চায়। তাই কয়েক সপ্তাহ কিংবা মাসের মাঝে দুই পক্ষের তুমুল যুদ্ধ বাঁধতে পারে। অন্যদিকে ইসরায়েলের ভবিষ্যৎ আগ্রাসনকে কঠোর হাতেই দমন করবে ইরান। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব, আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রাশিয়াকে যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নতুন কৌশল সাজাচ্ছে। রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক অনেক আগে থেকেই উত্তেজনায় ভরা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই সেই সম্পর্ক আরও তিক্ত হয়েছে। তবে এরই মাঝে নতুন সংযোজন, রাশিয়ার ধারাবাহিক পারমাণবিক অস্ত্রের মহড়া, যা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। আর সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন কিয়েভকে মিসাইল সহায়তা দিতেও প্রস্তুত। এমন প্রেক্ষাপটে রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে। কিসের ইঙ্গিত দিতে চলেছে এই ক্ষেপণাস্ত্র? তার থেকেও বড় কথা, রাশিয়ার কাছে আছে এমন অস্ত্র যা অন্য কোনো দেশের কাছে নেই। সম্প্রতি রাশিয়া সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে বুরেভেস্তনিক নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। রুশ দাবি, এটি পারমাণবিক শক্তি চালিত এবং দূরপাল্লার পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম। ক্রেমলিনের ভাষ্যমতে এই অস্ত্র রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতায় যোগ করবে নতুন শক্তি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছেও রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার। তবে প্রশ্ন উঠেছে, নতুন বা আধুনিক ক্ষেপণাস্ত্র কত সংখ্যায় যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে? সামরিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে ধারাবাহিকভাবে সহায়তার কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার এখন পূর্বের তুলনায় বেশ দুর্বল। এ সময় রাশিয়ার এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অনেকের কাছে এক ধরনের কৌশলগত বার্তা বলেই দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া দেখাতে চাইছে পশ্চিমার চাপেও তার সামরিক উন্নয়ন থামছে না এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সমীকরণে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করাই এর মূল উদ্দেশ্য হতে পারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্র এখনও পরীক্ষামূলক পর্যায়ে। এর কার্যকারিতা ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। তবুও এই পরীক্ষায় মস্কো ওয়াশিংটন উত্তেজনা আরও বাড়াবে এমনটাই ধারণা ক্রমবর্ধমান।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাহায্যের ঘোষণা এবং একই সময়ে রাশিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রশ্ন তুলেছে, রাশিয়া কি যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নতুন কৌশল সাজাচ্ছে, নাকি এটি কেবল শক্তি প্রদর্শনের অংশ? একটি বিষয় স্পষ্ট, দুই পরাশক্তির এই প্রতিযোগিতা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে, আর তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক কূটনীতি ও সামরিক সমীকরণে। ৬০০ কেজি বোমার বিস্ফোরণে দুমড়ে মুচড়ে পড়ল বিশাল আকৃতির দুইটি পারমাণবিক কুলিং টাওয়ার। মুহূর্তেই সাদা মেঘের মতো ধূলিকণা ছড়িয়ে পড়ল আশপাশে, আর এই ধ্বংসের সাক্ষী হলো ৩০,০০০ মানুষ। অনেকেই আবার বিষয়টিকে নিজের ঘর হারানোর সাথেও তুলনা করছেন। Es war also sehr emotional für mich, muss ich jetzt ehrlich sagen. Also ja. হঠাৎ বিস্ফোরক ব্যবহার করে এমন কাণ্ড কেন ঘটালো জার্মানি? প্রায় ৪৫ বছর ধরে জার্মানির গুন্ড্রেমিঙ্গেন শহরে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুইটি কুলিং টাওয়ার। তবে ২৫ অক্টোবর এই টাওয়ার দুটিকে ৬০০ কেজি বিস্ফোরক এবং ১,৮০০টি বোরহোল ব্যবহার করে গুড়িয়ে দিল জার্মানির বহুজাতিক জ্বালানি কোম্পানি RWE। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মূলত জাপানের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর ২০১১ সাল থেকে জার্মান সরকার পর্যায়ক্রমে পারমাণবিক শক্তির ব্যবহার কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়। এরপর ২০২৩ সালে দেশটির শেষ ৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়। RWE জানিয়েছে, কুলিং টাওয়ার দুটি ধ্বংসের সময় প্রায় ৩০,০০০ মানুষ দাঁড়িয়ে এই ইতিহাসের সাক্ষী হচ্ছিল। টাওয়ারগুলি ধসের ঘটনাকে কেন্দ্র করে অনেক স্থানীয়দের মাঝে আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল। এলিজাবেথ কোলসনিক নামে একজন স্থানীয় বলেন, আমি কেবল প্রথম টাওয়ারটির ধস দেখতে পেরেছি, দ্বিতীয়টির ধ্বংস হওয়ার দৃশ্য আমি মোটেও দেখতে পারিনি। এই টাওয়ারগুলি ছিল দুর্দান্ত ল্যান্ডমার্ক, যা এখন কেবলই ইতিহাস। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। এমন পরিস্থিতিতে পারমাণবিক শক্তির ব্যবহার থেকে মুখ ফিরিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত জার্মান রাজনীতিবিদরা। এদিকে কুলিং টাওয়ার ধ্বংসকে কেন্দ্র করে জার্মান জুড়ে বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে জার্মানির বেশ কয়েকটি পারমাণবিক শক্তিপন্থী সংগঠন বিক্ষোভ করেছে। পারমাণবিক শক্তির ব্যবহার বন্ধকে জার্মান জ্বালানি নীতির সবচেয়ে বড় ভুল বলেও উল্লেখ করেছে সংগঠনগুলো। 3, 2, 1, launch. আবারও বিশ্বকে চমকে দিয়েছে রাশিয়া। আরও একবার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো দেশটি। তার থেকেও বড় কথা, রাশিয়ার কাছে আছে এমন অস্ত্র যা অন্য কোনো দেশের কাছে নেই। ২৬ অক্টোবর সংবাদ মাধ্যম মেহের নিউজের বরাতে জানা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, সম্প্রতি দেশটি সফলভাবে তার পারমাণবিক শক্তি চালিত আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইল বুরেভেস্তনিক এর পরীক্ষা সম্পন্ন করেছে। রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৪,০০০ কিলোমিটার বা ৮,৭০০ মাইল দ্রুত অতিক্রম করেছে এবং আকাশে উড়েছে পুরো ১৫ ঘন্টা ধরে। এ বিষয়ে পুতিন বলেন, এটি সত্যিই একটি অনন্য অস্ত্র, এমন প্রযুক্তি বিশ্বের অন্য কোনো দেশের নেই। তিনি রাশিয়ার যৌথ বাহিনীর একটি কমান্ডো সেন্টার পরিদর্শনের সময় একথা বলেন। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বুরেভেস্তনিক রাশিয়ার উন্নত অস্ত্র কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। ন্যাটো এই ক্ষেপণাস্ত্রটিকে SSC-X9 স্কাইফল নামে চিহ্নিত করেছে। তবে ২০১৯ সালে প্রথম আলোচনায় আসে এটি, যখন একটি ব্যর্থ পরীক্ষার পর আর্কটিক অঞ্চলে উদ্ধার অভিযানে প্রাণহানি ঘটে। বিশ্লেষকরা মনে করছেন, এই সফল পরীক্ষা রাশিয়ার দূরপাল্লার আঘাত ক্ষমতা এবং পারমাণবিক প্রযুক্তির আধুনিকীকরণে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশ্বজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এর প্রভাবও কম নয়। বিশ্বের অন্যান্য সুপার পাওয়ার দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতার এই মঞ্চে রাশিয়া স্পষ্টতই নিজেদের প্রযুক্তি ও সামরিক আধিপত্য প্রমাণ করতে চাইছে এবং বুরেভেস্তনিক সেই অগ্রগতির একটি শক্তিশালী
ইরানের জন্য কি এটাই বড় সুযোগ? ইরান কি পারবে ইসরায়েলের দুর্বলতাকে ভাঙতে? কারণ ইসরায়েলের সামরিক বাহিনী বর্তমানে যুদ্ধের জন্য প্রস্তুত নয় বলে জানা গেছে। এটির মূল কারণ হিসেবে ইহুদিবাদী দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ সংকটে ভুগছে ইসরায়েলের সামরিক বাহিনী। হঠাৎ যুদ্ধ শুরু হলে কি হবে এখন ইসরায়েলের? জরুরি ভিত্তিতে ইসরায়েলের সামরিক বাহিনীর বাজেট বৃদ্ধি না করলে নতুন যুদ্ধে পরাজয় হবে ইহুদিবাদীদের, এমনটি জানিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা বলছেন, গাজায় টানা 2 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার ফলে ইসরায়েলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে মারণাস্ত্র সংকটে ভুগছে ইসরায়েলের সামরিক বাহিনী, যার কারণে নতুন যুদ্ধ শুরু হলে প্রতিহত করতে হিমশিম অবস্থায় পড়বে দেশটি। 24 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। এতদিন যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক অস্ত্রের উপরই নির্ভর করতে হয়েছিল ইসরায়েলকে, এমনটি জানিয়ে ইহুদিবাদী দেশটির সশস্ত্র বাহিনীর ওই কর্মকর্তারা আরো বলেছেন, আমাদের এখন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। শত্রুপক্ষের একটি মিসাইলের দাম $4 লাখ, কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যারো 3 এর দাম প্রায় $3 মিলিয়ন। এছাড়াও এগুলো তৈরি করতে কয়েক মাস সময় প্রয়োজন। ইসরায়েল বর্তমানে ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে ওই কর্মকর্তারা বলেন, ইরান দ্রুত সামরিক প্রস্তুতি গ্রহণ করছে। যদিও ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটি ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের কোনো নাম প্রকাশ করেনি। কিন্তু সম্ভাব্য যুদ্ধের জন্য কতটা প্রস্তুত ইরান? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যে কোনো দিন ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। সম্প্রতি এমন আশঙ্কা জানিয়েছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ। তেহরান অতীতের সংঘর্ষ থেকে শিক্ষা নিয়েছে এবং দ্রুত গতিতে ক্ষেপণাস্ত্র ক্ষমতা উন্নত করছে জানিয়ে ড্যানি বলেন, ইরানের সামরিক ক্ষমতা অনেকের ধারণার চেয়েও শক্তিশালী। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমিয়ে আনার প্রতি মনোযোগী, আর ইসরায়েল সংঘাত চায়। তাই কয়েক সপ্তাহ কিংবা মাসের মাঝে দুই পক্ষের তুমুল যুদ্ধ বাঁধতে পারে। এদিকে ইসরায়েলের ভবিষ্যৎ আগ্রাসনকে কঠোর হাতেই দমন করবে ইরান। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, আমরা শত্রুদের বিরুদ্ধে নরক তৈরি করব, আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ইউরেনিয়াম, যাকে ঘিরে ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধ পর্যন্ত বেঁধেছে বেশ কয়েকবার। কিন্তু কেন এই পদার্থটিকে ঘিরে যুদ্ধ লাগে বারবার? কি এমন উপাদান আছে এতে যার জন্য উত্তপ্ত মধ্যপ্রাচ্য? ইরানের কাছে 400 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। সম্প্রতি এমন দাবি করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। কিন্তু প্রশ্ন হলো, পারমাণবিক বোমা তৈরির জন্য কিভাবে ইউরেনিয়ামকে কাজে লাগায় বিজ্ঞানীরা? প্রাকৃতিকভাবে উৎপন্ন সকল মৌলের মধ্যে ইউরেনিয়াম সবচেয়ে ভারী ধাতু, যা পানির চেয়ে প্রায় 18 গুণ বেশি ঘন। ইউরেনিয়ামের গলনাঙ্ক 1132 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1132 ডিগ্রি তাপমাত্রা ছাড়া এই ধাতুকে তরলে রূপান্তরিত করা সম্ভব নয়, এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। এটি মূলত খনি ও সমুদ্রের পানি থেকেও উত্তোলন করা হয়। আর পারস্য উপসাগরে অবস্থিত ইরানের বন্দর আব্বাসে দেশটির এমনই একটি খনি রয়েছে, যেখান থেকে ইরান ইউরেনিয়াম উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে 2016 সালে এই খনিটি থেকে ইউরেনিয়াম উত্তোলন বন্ধ করে তেহরান, এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। মূলত প্রাকৃতিকভাবে U-238 গ্রেডের ইউরেনিয়াম উত্তোলন করা হয়ে থাকে, কিন্তু এটি দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব নয়। একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে U-238 গ্রেডের ইউরেনিয়ামকে U-235 গ্রেডে রূপান্তরিত করা হয়। আর U-238 গ্রেডের মাত্র 0.7% ইউরেনিয়াম U-235 গ্রেডের হয়ে থাকে, যা অত্যন্ত মূল্যবান। প্রশ্ন হলো, পারমাণবিক বোমা তৈরির জন্য কিভাবে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করেন বিজ্ঞানীরা? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।
পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন 90% পরিশুদ্ধ ইউরেনিয়াম, যেটির গ্রেড U-235। প্রাকৃতিকভাবে উৎপন্ন U-238 গ্রেডের ইউরেনিয়ামকে প্রথমে হেক্সাফ্লোরাইড গ্যাসে পরিণত করা হয়, যা পরবর্তীতে সেন্ট্রিফিউজের মাধ্যমে খুব উচ্চ গতিতে ঘুরিয়ে U-235 গ্রেডে রূপান্তরিত করা হয়, যা এক পর্যায়ে 90% পরিশুদ্ধতা লাভ করে। সম্প্রতি IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে 400 কেজি U-235 গ্রেডের ইউরেনিয়াম রয়েছে, যার পরিশুদ্ধতার মাত্রা 60%। নিমিষেই দেশটি 90% পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে, যা দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। যদিও রাফায়েল গ্রসির সেই দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমাদের মতবাদে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই। ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার।